আমার বাংলা হাতের লেখা তুমি এত ভালো করে চিনলে কি করে? আমাকে খুব ভালো করে যে চিনে না সেটা তো বলতে পারবে না। কি হলো অনামিকা, চুপ করে আছো কেন? আমার থেকে তুমি কি লুকোচ্ছ? অনামিকা, চুপ করে দাঁড়িয়ে থেকো না, আমাকে উত্তর দাও। আমাকে উত্তর দাও, তুমি কি করে আমার বাংলা হাতের লেখা এত ভালোভাবে চিনলে? অনামিকা, আই ওয়ান্ট আনসার্স। তুমি কি করে জানলে আমি কোথায় আছি? ওই গোডাউনটার কথা তো কেউ জানে না, 12 বছর ধরে গোডাউনটা বন্ধ করে আছে, তুমি কি করে জানলে? অনামিকা প্লিজ বলো। কি হলো? আমি তো একটা প্রশ্ন করছি নাকি অনামিকা? এটা আপনারই ডায়েরি? হ্যাঁ। আসলে আপনার জিনিসপত্র গোছাতে গিয়ে আলমারি থেকে এই ডায়েরিটা আমি পেয়েছিলাম, সেখানেই আপনার হাতের লেখা দেখেছি। খুব ভালো কবিতা লিখতেন আপনি, হঠাৎ ছেড়ে দিলেন কেন লেখা? ও আচ্ছা, তুমি এই ডায়েরিতে লেখা কবিতাগুলো দেখে আমার হাতের লেখা সম্বন্ধে আন্দাজ করেছো। আশ্চর্য, মাত্র কয়েকটা কবিতা পড়ে তুমি এত মাইনিউট ডিটেলস গুলো বুঝে গেলে আমার লেখার। এটা তো অসম্ভব, মানে একজন মানুষকে খুব ভালোভাবে না চিনলে, তাও বহুদিন ধরে, এটা বোঝা তো পসিবল নয়। কাউকে যদি চেনার হয় 1 মাস 1 বছর একদিনেই চেনা যায়, আর যদি চেনার নাই হয় তাহলে বছরের পর বছর অনন্ত কাল ধরে একসঙ্গে থাকলেও তাকে চেনা যায় না, সে অচেনাই থেকে যায়। কি বলতে চাইছো তুমি? প্লিজ এখন আর কথা বলবেন না, আপনার রেস্টের প্রয়োজন, আপনাকে ওষুধগুলো খেতে হবে। আমি আপনার জন্য স্যুপ বানিয়ে আনছি। আমার একটা প্রশ্নের তো উত্তর দিলে, আরেকটা প্রশ্নের, তুমি আমার এক্স্যাক্ট লোকেশনটা জানলে কি করে? এটা আমি কি করে বিক্রম স্যারকে বলবো? না না, এটা কিছুতেই বলা যাবে না। কি হলো বলো, এটার পিছনে তোমার যুক্তি কি? আমি আসলে রিক, আমি ভুল সময় চলে এলাম। না না, ভুল সময় কেন হবে? ভিতরে আয়, বস। বলছি তোর শরীরটা এখন ঠিক আছে? ব্যথাটা কম? পারফেক্ট, অত সিরিয়াস কিছু নয়। ডাক্তার বলেছে হিলিং প্রসেসটা একটু সময় লাগবে, সারতে একটু সময় লাগবে। বলছিলাম আমি না একটু আসছি। আরে মেয়েটা কেমন অদ্ভুত। সে তো তোর ওকে প্রথম থেকে অদ্ভুত লাগে। না রে, আমি সবসময় ভাবতাম জিনির পর হয়তো কেউ তোর মনের কাছাকাছি কখনো আসতে পারবে না, কিন্তু এখন মনে হচ্ছে আমি হয়তো ভুলই ভাবতাম। অনামিকার মধ্যে একটা ব্যাপার আছে। সূর্য আজ কোন দিকে উঠেছে রে? তুই ওর প্রশংসা করছিস, তোর মুখে এই কথা শুনছি, সত্যি? আমাকে লেকপুল করিস না, নিজের যত্ন নে, আর ওষুধটা টাইম টু টাইম খেয়ে নিস, কেমন? প্রীতি শোন, আমাকে খুঁজতে যাওয়ার আগে ও তোকে কি বলেছিল রে? মানে ও কি করে জানলো আমি কোথায় আছি? সেটাই খুব অদ্ভুত ব্যাপার। ও প্রচন্ড একটা খোঁজাখুঁজি করছিল তোকে,
তারপর হঠাৎ করে ভোরবেলায় আমার ঘরে এসে আমাকে প্রায় টানতে টানতে ওখানে নিয়ে গেল। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিচ্ছু বলেনি। ইনফ্যাক্ট তুই যে ওখানেই আছিস, মানে ও যে ওটাই সন্দেহ করছে সেটাও আমাকে জানায়নি। আলটিমেটলি যখন তোকে আমরা খুঁজে পেলাম তখন কিন্তু আমি একটু অবাকই হয়েছিলাম। জানি না, ও হয়তো কোথাও থেকে কোনো একটা ক্লু পেয়েছিল। তবে যাই হোক না কেন, অনামিকা গোয়েন্দাগিরিটা বেশ ভালোই করে, কি বল? আমি জানি তোমরা আমাকে এখানে কেন ডেকেছো। আমি এটাও জানি তোমরা এখন আমাকে গাদা গাদা প্রশ্ন করবে। এই যে কেন আমি এত রেসপন্সিবল, কেন প্রোগ্রামে আগুন লাগলো, কেন বিক্রম বদলো, যে নাম বদলাবে না, এইসব জিজ্ঞেস করার জন্যই তো ডেকেছো আমাকে, কি তাই তো? না সূর্য, তোমাকে কোনো রকম জেরা করার জন্য এখানে সত্যি ডাকিনি। আমরা তোমার সাথে একটু আলোচনা করতে চাই। আলোচনা? কিসের আলোচনা? এই যে আজ যেটা ঘটলো সেটা বড় অদ্ভুত, তাই না? মানে তোমরা কি হওয়ার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না ধরো, এই যে আমরা জানতাম যে বিক্রম মেলবোর্ন গেছে, মানে তুমি আমাদের তাই বলেছিলে, অথচ আজ জানতে পারলাম যে বিক্রম নাকি এতদিন কিডন্যাপ ছিল। এটা কি হলো বলো তো সূর্য? মানে কেমন করে হলো? কে কিডন্যাপ করলো? তুমি কিছু বুঝতে পারছো? কে করলো মানে? সেটা আমি কি করে জানবো? তাকে তো পুলিশ খুঁজছে। মা দেখো, তাকে পুলিশ ঠিক খুঁজে বার করবে। সেটা তো ঠিকই বলেছো সূর্য। কেউ একজন তো আছে যে অন্যায়টা করেছে। তারপর প্রবল ভাবে ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। তা আমার কি মনে হয় জানো সূর্য, এই ঘটনাটা কে ঘটাচ্ছে সেটা জানার জন্য আর পুলিশি তদন্তের জন্য ওয়েট করতে হবে না। তুমি নিজেই যদি একটু মাথা খাটাও না, তুমি বুঝতে পেরে যাবে কে করেছে। আমি কি করে বুঝবো বলো তোমার? ইট ইজ ভেরি ইম্পসিবল ফর... তোমার লজ্জা করে না সূর্য? তুমি নিজের ভাইকে কিডন্যাপ করো। মা, তুমি কিভাবে, কি করে, তুমি কোনো ভিত্তি ছাড়া কি করে আমাকে অ্যাকিউজ করছো মা? দেখ দাদা, দেখ, আমার ছেলে তার নিজের ভাইকে কিডন্যাপ করিয়েছে। আমার সন্তানকে তোরা দেখ, এই নাকি আমার সন্তান, এই নাকি আমার সন্তান। এটা কি এটা কি এটা? তুমি কেন বলেছিলে বিক্রমের সঙ্গে তোমার কথা হয়ে গেছে? বিক্রম তো অন্য কথা বলছে। যা জিজ্ঞেস করার বিক্রমকে জিজ্ঞেস করো। কি ভেবেছিলে তুমি? বিক্রমকে গুম করে
কোম্পানির নাম বদলে তুমি এমডি হয়ে বসবে। শুরু থেকে এটাই প্ল্যান ছিল তোমার? আমি বুঝতে পারি না, আমি সত্যি বুঝতে পারি না। বারবার বারবার আমার পরিবারের সাথে, আমার সংসারের সাথে কেন এমনটা হয়, আমি সত্যি বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না 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 ঠিক আছে, শান্ত অশান্ত কোথেকে কি হয়ে গেল? আরে সব ঠিক হয়ে যাবে, তুই আমার মনে হচ্ছে মহুয়া আমি জানি এসব কে করেছে। কি জানো? কি করে জানলে? কারণ অনেক কিছু মিলে যাচ্ছে মহুয়া। আরে কি মিলছে সেটা তো বলবে। কে করেছে এসব? আমরা চিনি তাকে? বাড়ির কেউ? খুব কাছের। কে বলো তো? আমার যতদূর মনে হয় এই সব কিছুর পেছনে আছে দাদা ভাই। দাদা ভাই? মানে হ্যাঁ, আমরা একবার দাদা ভাইকে সন্দেহ করেছিলাম ঠিকই, কিন্তু সে কথা তো নিজেরাও বিশ্বাস করতে পারিনি। আর তুমিও বললে যে হয়তো কেউ দাদা ভাইকে ফাঁসাচ্ছে। তাহলে এখন কি করে বলছো, এত কনফিডেন্সের সাথে কি করে বলছো যে দাদা ভাই এই কাজগুলো করেছে? মহুয়া একবার প্রথম থেকে ভেবে দেখো, দাদা ভাই প্রথম আমাদের বলেছিল যে বিক্রম স্যারকে নাকি মেলবোর্ন যেতে হবে। তারপরে ওই চিঠিটা ওটাও দাদা ভাই এনে দিয়েছিল। শুধু তাই না, আমি যখন অফিসে গিয়ে সবাইকে জিজ্ঞেস করি যে কেউ কিছু জানে কিনা এই বিজনেস ট্রিপের ব্যাপারে, তখন সবাই বলছে কেউ কিচ্ছু জানে না এই ব্যাপারে। ইনফ্যাক্ট টিকিটস, ভিসা, কোনো কিছুর ব্যাপারে কারোর কাছে কোনো ইনফরমেশন নেই। এটা কি করে সম্ভব? দাদাভাই যদি এই কথাটা বলে থাকে তাহলে দাদাভাইয়ের প্রথম মেলবোর্ন যাওয়ার কথা ছিল, তারপরে বিক্রম স্যার মেলবোর্ন গেল। এই কথাটা দাদাভাই কেন বললো এটাই তো আমি বুঝতে পারছি না। এইগুলো তো তাহলে মিথ্যে কথা, কারণ দাদাভাই বলেছিল বিক্রম স্যার নাকি চান যে এই কোম্পানির নাম যাতে চেঞ্জ হয়, কিন্তু বিক্রম স্যার তো তা বলেননি। উনি তো চানই না এই কোম্পানির নাম চেঞ্জ করতে। আর তার থেকেও একটা বড় সূত্র আমি পেয়েছি, যেটা থেকে আমি কনফার্ম হতে পেরেছি। কি সূত্র? আমি দাদাভাইয়ের ফোন থেকে বুঝতে পেরেছি যে বিক্রম স্যার কোথায় আছেন। মানে কিভাবে? আমি ভোরবেলা খুব নার্ভাস হয়ে গেছিলাম। আমি দাদাভাইকে ফোন করেছিলাম, আমি ভেবেছিলাম দাদাভাই নিশ্চয়ই বাড়িতেই আছে। তারপরে ফোন করে দেখি যে দাদাভাই বাড়িতে নেই, এবং যেখানে আছে সেখানে আজানের আওয়াজ এবং ট্রেনের আওয়াজ একসঙ্গে হচ্ছে। যে আওয়াজটা আমার খুব চেনা, এই আওয়াজটা আমি ছোটবেলা থেকে অনেকবার শুনেছি। তাই মহু আমি চোখ বন্ধ করেও বলে দিতে পারি ওই জায়গাটা কোথায়, এবং ঠিক তাই হয়েছিল। আমি যখন ওখানে পৌঁছাই ওই পুরনো গোডাউনে, তখন ওখানে গিয়ে দেখি বিক্রম স্যার ওখানেই আছেন। এবার তুমি বলো মহুয়া, দাদাভাই ঠিক ওই সময় ওই জায়গাতে কি করছিল ভোরবেলা, তাও আবার? দেখো, এই সবকিছু কাকতালীয়, সবকিছু কোইন্সিডেন্স তো হতে পারে না। না, তা হওয়াটা তো স্বাভাবিক নয়। কিন্তু কিন্তু অনামিকা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি একবার ফোনে ওই আওয়াজটা শুনে কি করে বুঝতে পারলে ওই আওয়াজটা কোথায় হয়? আমি তো ছোটবেলা থেকে বহুবার ওই আওয়াজটা শুনেছি। ওই আজানের আওয়াজ, ট্রেনের আওয়াজ, দুটো আওয়াজ একসঙ্গে আমি বহুবার শুনেছি। আমার শোনা ওই আওয়াজটা। কিভাবে? মহুয়া, না, মহুয়াকে এইসব কথা এখন বলা যাবে না। অনামিকা বলো। মহুয়া, আমি না তোমাকে পরে সবকিছু বলবো। আমাকে একবার এখন বিক্রম স্যারের কাছে যেতে হবে। উনি ওষুধ টষুধ খেয়েছেন কিনা আমি জানি না, জ্বরটাও এখনো আছে কিনা তাও তো জানি না। জানো তো মহুয়া, আমার মন যদিও মানছে না, তাও যদি সত্যি দাদাভাই এই কাজটা করে থাকে, সেটা কেন করেছে এটা আমাকে জানতে হবে। আমি এখন আসছি। দেখেছো,
ওষুধটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। বিক্রম স্যার, কি হয়েছে? বিক্রম স্যার, কি হয়েছে আপনার? বিক্রম, বিক্রম কি হয়েছে তোমার? এই তো আমি, এরকম করছো কেন বিক্রম? কি হয়েছে বিক্রম? কিচ্ছু হয়নি, আপনি আপনার বাড়িতেই আছেন। এই তো আমি, কিচ্ছু হয়নি। আসলে এই কদিন যা গেছে তার জন্য আপনি ট্রমাটাইজড হয়ে গেছেন, আপনি দুঃস্বপ্ন দেখেছেন। স্বাভাবিক নয়, স্বাভাবিক নয়। এই ট্রমা আমার কাছে ট্রমা নয়, এই ট্রমা আমার কাছে ট্রমা নয়। আমি লাস্ট 12 বছর ধরে তো ট্রমার মধ্যে দিয়ে বেঁচে আছি অনামিকা। আমি নতুন করে আর কি ট্রমাটাইজড হবো? আমার ওই 12 বছরের ট্রমাটা কাটতে সময় লাগবে, এটাই। দেখছেন তো, আপনি ওষুধটা এখনো খাননি। এখনো তো গায়ে জ্বর আছে। আমার মনে হয় পায়ে ব্যথা থেকে গায়ে জ্বরটা এসছে। আগে ওষুধটা খেতে হবে আপনাকে। আমি একবার ডক্টরকে ফোন করি। আমার কাছে একটু বসুন না প্লিজ। কি হয়েছে বলুন তো আপনার? কোনো কি অসুবিধা হচ্ছে? বিশ্বাস করো, তুমি আমার জন্য যা করেছো না সেটা আমি ভুলতে পারছি না। এইরকম কেন বলছেন আপনি? একটু আঁচলটা দেবে? তুমি বুঝতে পারছো না অনামিকা, এটা আমার জীবনে যে কি বড় ব্যাপার সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব না। আসলে কি জানো, এই বাড়িতে না আমাকে কেউ বোঝে না, আর কেউ আমাকে কোনোদিন বুঝবে এই আশাও আমি করি না। জানো, ওখানে যখন আমি আটকে ছিলাম আমার কেমন ভিতর থেকে একটা বিশ্বাস হয়ে গেছিল, শুরু করেছিল বিশ্বাসটা হতে যে আমি আর কখনো ওখান থেকে বেরোতে পারবো না, ওখান থেকে কখনো বেরোতেও পারবো না, তোমাদের কখনো দেখতেও পারবো না। কি বলছেন আপনি? না অনামিকা, আমি কিন্তু সহজে ভেঙে যাই না, কিন্তু এইবার আমি ভিতর থেকে ভেঙে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কেন হচ্ছে। আমি ভেতর থেকে কুঁকড়ে যাচ্ছিলাম, ভেঙে যাচ্ছিলাম। আমি এক্সিস্ট করতে পারবো মনে হচ্ছিল না, কিন্তু তারপর যখন তুমি আমার সামনে এসে দাঁড়ালে আমার মনে হলো আমি আমার সবকিছু ফেরত পেয়ে গেছি। তারপর আমি যখন শুনলাম তুমি কিভাবে আমাকে খুঁজে বার করেছো, আমি দেখতে পেলাম অনেক দিন পর কেউ যেন আমাকে সত্যিকারে বুঝতে পেরেছে। বিশ্বাস করো অনামিকা, আমার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ এত বছরেও আমাকে এতটা বুঝতে পারেনি যতটা এই কদিনে তুমি আমাকে বুঝে গেছো। এটা সম্ভব হয়েছে কেন জানেন তো? কারণ আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আপনি এখনো বুঝে উঠতেই পারেননি।
স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বন্ধুত্বের সম্পর্ক। দেখুন, আমরা বলি আর না বলি, আমরা নিজেরা জানি আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব আছে, বন্ধুত্বের সূত্র আছে। তাই আমি যদি কোনো বিপদে পড়ি, সবসময় আপনি ছুটে আসেন, আর আপনি বিপদে পড়লে আমি ঠিক বুঝতে পারি। সবকিছুর আগে আপনি আমার বন্ধু, খুব ভালো বন্ধু। আর একজন বন্ধুই একজন বন্ধুকে ভেতর থেকে চিনতে পারে, সব থেকে ভালো চিনতে পারে। এতদিন আমার একটাই বন্ধু ছিল, চিনি। এখন মনে হচ্ছে আমি আরেকজন বন্ধু পেয়েছি যে আমাকে একই রকম চেনে, আমার মনটা একই রকম ভাবে বোঝে। চিনি আর অনামিকা তো দুটো একদম আলাদা মানুষ, দুজনের অন্য কিছুতে মিল নেই। তাহলে কি করে আজ দুটো মানুষ আমার কাছে এভাবে মিলে যাচ্ছে? এটা কিভাবে সম্ভব?